নমস্কার। পুলক্স দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে আমি জ্যোতিষীয় বাস্তুবিদ পুলক চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই এবং আজকের অনুষ্ঠানে আমি আপনাদের একটা বিরাট সুখবর দেবো, যেটাতে আপনারা বিরাটভাবে লাভবান হতে পারেন। সেই অনুষ্ঠানে সেই আলোচনায় আসার আগে আমি কতগুলো বিষয়ে একটু আলোচনা করে নিতে চাই এবং এই অনুষ্ঠানটা আমি একটু ধীরে ধীরে করতে চাই। তার কারণ আপনারা জানেন যে প্রত্যেক বছর আমি একবার, দুবার, তিনবার হিমালয়ের বিভিন্ন স্থানে যাই। হিমালয় আমার গুরু মহারাজ, আমার পরম গুরু মহারাজের সাধন ক্ষেত্র। বহু সিদ্ধ মহাত্মা সেখানে সিদ্ধিলাভ করেছেন। গিরিরাজ হিমালয় নিজেই একজন বিরাট সাধক এবং সেখান থেকে অনেক পবিত্র নদীর ধারা বয়ে আসছে, যেটা আমরা আমাদের শাস্ত্রে মেনে থাকি। সেই পবিত্র হিমালয়ে প্রত্যেক বছর যাই। হিমালয়ের এমনই একটা পাওয়ার, সোজা কথা বলতে গেলে হিমালয়ান মাইন্ড অ্যান্ড গ্যাঞ্জেস্টিক স্পিড জিনিসটা এতটুকু হলেও সেখানে উপলব্ধি হয়। তো প্রত্যেক বছর আমি এই হিমালয়ে যাই নিজের পাওয়ারটাকে কিছুটা বাড়ানোর জন্য এবং আমার যারা ক্লায়েন্ট তাদেরও কিছু ক্রিয়ার জন্য যেতে হয়। এছাড়া তো সাধুসঙ্গ আছি। কিছু জায়গা যেমনি আছে সহজে যাওয়া যায়, কিছু জায়গা খুব দুর্গম, কিছু জায়গার আবহাওয়া আমাদের পক্ষে এতটাই প্রতিকূল যে সেখানে বেশি দিন থাকা বা বেশিক্ষণ থাকা বা টিকে থাকা বা কাজ করা খুব কঠিন। এবছরও আমি ওখান থেকে ঘুরে আসার পর, অত ঠান্ডা থেকে এত গরমের জায়গায় আসার পর শরীর এখনও পর্যন্ত পুরোপুরি ঠিক হয়ে ওঠেনি। তবু যাই, যে সেই জায়গার মাটির একটা পাওয়ার আছে, কারণ স্থান মাহাত্ম্য একটা ব্যাপার আছে, আপনারা জানেন, সময় মাহাত্ম্য ব্যাপার আছে। হিমালয় যাওয়ার আগের থেকেই আমার সাথে যারা কাজ করে, বুকিং থেকে শুরু করে সব কিছুতে যারা আমার জ্যোতিষ বা অ্যানালিসিসের, শেয়ার মার্কেট অ্যানালিসিসের ছাত্র, তারা যারা আমাকে সহযোগিতা করে, তারা অনেক দিন ধরেই বলছে যে অনেক সময় বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসছে। তো এই যে প্রশ্নগুলো জ্যোতিষের ব্যাপারে কিছু প্রশ্ন আসছে, কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়াটা তারা মনে করছে জরুরি। সেই জন্য এই অনুষ্ঠানটা আমি বলেছিলাম যে আমি হিমালয় থেকে ফিরে এসে এই অনুষ্ঠানটা করব এবং আপনাদের একটা বিরাট জিনিস, উপহার, সুখবর বলুন, সেটা আমি দেবো। কিন্তু সেই জিনিসের আগে আমি যেটা আলোচনা করে দিই, যে অনেকেই এই যে প্রশ্নগুলো আমার কাছে আসছে, অনেকে প্রশ্ন করছেন যে জ্যোতিষ আদৌ কোনো সত্যি কিনা, জ্যোতিষ মানুষের জীবনে মেলে কিনা, তার ফলাদেশ, প্রতিকার বলে বাস্তবে কিছু হয় নাকি, বা প্রতিকার কাজ করে নাকি, প্রতিকার কেমন কাজ করে, কোন প্রতিকার ভালো, একাধিক প্রশ্ন। যদি সমস্ত প্রশ্নের আমি উত্তর দিতে চাই তো আমার মনে হয় যে 25 মিনিটে সম্ভব না। এরকম 100টা এপিসোড করলে হয়তো কিছুটা আপনাদের ধারণা হতে পারে। একই বিষয়ের ওপর 100টা এপিসোড করলে পরে তবে আপনাদের হয়তো কিছুটা ধারণা হতে পারে যে বাস্তব জিনিসটা কি। কারণ এটা একটা বিরাট গবেষণার বিষয় যে জ্যোতিষ কি। এই অনুষ্ঠানটা প্রত্যেকে শুনুন, যারা আমার ক্লায়েন্ট, যারা আমার অনুষ্ঠান দেখেন টিভিতে, ইউটিউবে, যারা আমার ক্লায়েন্ট নন তারাও দেখুন। তাদের মধ্যেও হয়তো অনেক জিনিসের সমাধান হতে পারে এবং আলোচনার মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পারে। হয়তো ভবিষ্যতে আপনাদের কাছেও আমি অনেক কিছু শিক্ষা বা জ্ঞান লাভ করতে পারি। এই যে জ্যোতিষ বিষয়টা সত্য কিনা, প্রতিকার সত্য কিনা, প্রতিকার কাজ করে কিনা, এই জিনিসটা একটা বিরাট বিরাট গবেষণার বিষয়, যেটা 25 মিনিটের সমাধান করা কোনোদিনই সম্ভব না। তবু এই প্রশ্নগুলোর মধ্যে 2-4টে প্রশ্নকে আমি সামনে রেখে আপনাদের কিছু তথ্য বা ক্লু দিচ্ছি, আপনারা এর ওপর গবেষণা করুন। কোনো একদিন আপনাদের গবেষণার ফল কি হলো সেটা আমাকে জানাবেন। এই যে প্রশ্ন, এটা যে আমি হিমালয় যাওয়ার আগের থেকে আমার বুকিং নাম্বারে বা
মেলে বা চিঠিতে আসছে তা না, কিন্তু 15-20 বছর বা আরও বেশি যদি বলা যায়, যে যখন আমি জ্যোতিষের চর্চায় এসেছি তখন থেকেই মানুষ এই প্রশ্নগুলো করছেন, এবং দিনকে দিন এই প্রশ্নগুলো আরও বাড়ছে মানুষের মধ্যে। তার কারণ হচ্ছে আজকে দিকে দিকে মানুষ জ্যোতিষীদের কাছে গিয়ে, পুরোহিতদের কাছে গিয়ে, বিভিন্ন ক্রিয়া, গ্রহদোষ কাটানো, এসব তান্ত্রিকদের কাছে গিয়ে তারাপীঠ কামাখ্যা করে মানুষ অনেক অনেক সর্বশান্ত হয়েছেন। এবং খুব সত্যি কথা বলতে, এই বিষয়গুলোর ওপর আমি এই টিভি চ্যানেলে এবং অন্যান্য টিভি চ্যানেলেও এর আগে একাধিকবার আলোচনা করছি, যদিও সেগুলো হয়তো অনেক দিন আগের ব্যাপার। ইউটিউবে খুঁজলে হয়তো সেই অনুষ্ঠানগুলো আপনারা পেতে পারেন। তবু এখানে আমি 2-4টে বিষয়ের ওপর আলোচনা করব, তারপর আমি আপনাদের সেই সুখবরটা দেবো যে কি বিষয় আমি আপনাদের দিতে চলেছি। হয়তোবা একটা এপিসোডে টোটাল বিষয়টা আলোচনা সম্ভব নাও হতে পারে, যার জন্য চেষ্টা করব অন্তত 2টো প্রোগ্রামে আমি সামগ্রিক বিষয়টা তুলে ধরার জন্য, এবং আপনারা দুটোকেই লক্ষ্য করবেন। তাহলে পরে আপনাদের মধ্যে কিছু ধারণা আসবে, এবং টোটাল অনুষ্ঠানটাকে আমাকে অনেক আস্তে করতে হচ্ছে, কারণ শারীরিক কিছু সমস্যার জন্য, অত ঠান্ডা থেকে এত গরমের জায়গায় আসার জন্য। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এখন কাজের চাপে সময় হয় না যে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে এবং তারও বাইরে অনেক সময় আমি কাজের চাপে হয়তো এখানে কলকাতায় অনেক সময় দিতে পারছি না। টিভি অনুষ্ঠান তো অনেক কমেই গিয়েছে। তবু তার মধ্যে আজকে যখন সময় বের করতে পেরেছি, আমি বৃষ্টিতে ভিজেও এসেছি আপনাদের কাছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য। সুতরাং একটা অনুষ্ঠানে যদি শেষ না হয়, 2টো অনুষ্ঠানকে আপনারা অবশ্যই দেখুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে জ্যোতিষ আদতে কি? অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করছেন, বিভিন্ন জনা বিভিন্নভাবে প্রশ্ন করছেন, কিন্তু সব তাদের প্রশ্নগুলোর যদি একটা সারমর্মে আসা যায়, তা অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে জ্যোতিষ জিনিসটা আসলে আদৌ কি? জ্যোতিষ জিনিসটা দেখুন, আপনাদের কাছে একটা ভ্রান্ত ধারণা অনেক সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে যে জ্যোতিষ যা বলছে সেটাই মিলে যাচ্ছে, জ্যোতিষ যেটা যজ্ঞে আগুনটা জ্বলে উঠছে সেটাই তার হয়ে যাচ্ছে, চাকরি হয়ে যাচ্ছে, সন্তান হয়ে যাচ্ছে, রোগ সেরে যাচ্ছে। এবং এইগুলোতে আপনারা শিক্ষিত মানুষ ঠকতে আরও দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। তাই বলে এগুলো যে সত্যি নয় আমি সেটাও বলছি না, কিন্তু এর মধ্যেও সত্যতা আছে। কারণ আপনারা দেখবেন যে স্বামীজির লেখা যদি পড়েন, স্বামীজি বলছেন যে ম্যাজিকশিয়ান দেখাচ্ছে যে একগোছা ফুল শূন্য থেকে নিয়ে তিনি চলে এলেন। আমরা দেখে অবাক হচ্ছি। এটা হয়তো বিজ্ঞানের কারসাজি হতে পারে, কিন্তু মানুষের মধ্যে সেই ধারণাটার উদয় কী করে হয়েছিল যে শূন্য থেকে ফুল আনার বিষয়টা? তার মানে কোনো একটা টাইমে হয়তো শূন্য থেকে ফুল হয়তো আনা যেত, কারণ যা নাই তা তো মানুষের চিন্তা আসতে পারে না। যে জিনিসটা নাই সেই জিনিসটা মানুষের চিন্তা আসতে পারে না, যে জিনিসটা আছে সেটা মানুষের চিন্তা আসতে পারে, কিন্তু সেইটাকে সব মানুষ সবসময় যে প্রত্যক্ষ করতে পারবে তার কোনো মানে নেই। কারণ কার কতটা ধারণা, কার কতটা উপলব্ধি, এটা একটা বিষয়। মনের ধারণা শক্তি কার কত। কারণ আমরা তো সবাই লেখাপড়া শিখি, অনেক ভিড় আছি, অনেক পরিশ্রম করি, কিন্তু আরেকটা স্বামীজি, আরেকটা নেতাজি, আরেকটা রবীন্দ্রনাথ ঠাকুর হতে এত এত পরিশ্রম করতে হচ্ছে কেন? কেন এত ঈশ্বরের বিশেষ শক্তির প্রয়োজন হচ্ছে? বিষয়টা হচ্ছে যে ধারণা শক্তি প্রত্যেকের। চিন্তা করুন তো, যে একটা মানুষ গোটা বিশ্বের কাছে ভারতবর্ষকে জাগিয়ে দিয়ে এলো। আমাদের মধ্যে কেউ হয়তো তার থেকেও বেশি ক্লাস লেখাপড়া করছি, তার থেকেও বয়স বেশি, তার থেকেও বই বেশি পড়াশোনা করছি, কিন্তু আমরা আমাদের সংসারটাকেই জাগাতে পারছি না, নিজেকেই জাগাতে পারছি না, তো বিশ্বটাকে কি জাগাবো? সুতরাং ধারণা শক্তি সবার না। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে ঈশ্বর এক একজনাকে এক এক রকম শক্তি দিয়েছেন। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় ঠাকুরকে বললেন যে তা কেন হবে, ঠাকুর বললেন কেন হবে না? তাহলে তোমার কি দুটো সিংহ দিচ্ছে যে তোমাকে আমরা এত লোক দেখতে এসেছি? তার মানে তার মধ্যে বিশেষ কিছু শক্তি আছে, তবেই অন্য কাউকে দেখতে না গিয়ে তাকে দেখতে গিয়েছেন। এই যে বিষয়টা ধারণা শক্তি সবার সমান হয় না সব বিষয়ের ওপর, এক একজনের এক একটা বিষয়ের ওপর হয়। হয়তো জেমোলজি, পাথর পরীক্ষার ওপর ঈশ্বর আমাকে কিছুটা
পড়াশোনা করতে সুযোগ দিয়েছেন, কিছুটা তাতে হয়তো ধারণা শক্তি হয়েছে, জ্যোতিষবিদ্যা হয়তো কিছুটা ধারণা শক্তি হয়েছে, কিছুটা। এটা মানুষের কাজ চালানোর মতো, কারণ হচ্ছে জ্ঞান বা শাস্ত্র এত বিরাট, এটাকে এক জন্মে অতিক্রম করা সম্ভব না। এবং যারা মোটেই পারে না তারাই নিজেদের বড় বড় করে যে অমুক সিদ্ধ তমুক মহাপুরুষ বলে বিভিন্ন মিডিয়ায় প্রচার করে। জ্ঞানী ব্যক্তি উক্তি জানেন তো, যে সারা জীবন সমুদ্রের ধারে কটা নুড়ি কুড়িয়ে গেলাম। তো যাই হোক, সেই নুড়িতে যদি আপনার আমার কাজ হয়ে যায় সেটাই বড় ব্যাপার। তো জ্যোতিষ কি, কেন বললাম ধারণা শক্তি, এটাতে আমি আরেকবার ফিরে আসি। যেমনি ধরুন আমরা ফিজিক্সে পড়ছি বা আমরা জেমোলজি করতে গিয়েও দেখেছি যে আলো বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? এই যে ঘরের মধ্যে আমরা সব কিছু দেখতে পাচ্ছি, পড়তে পারছি, কাজ করতে পারছি, পথ চলতে পারছি, এটাই তো আলো। কারণ অন্ধকার হলে আমরা দেখতে পাচ্ছি না, হোঁচট খাচ্ছি, কিছু ধারণা করতে পারছি না, হাত রাখছি চারিদিকে কোথায় কি। কিন্তু চিন্তা করুন তো, একটা রয়্যাল বেঙ্গল টাইগার বা একটা পেঁচা সেই অন্ধকারের মধ্যে তার শিকারটাকে কত সুন্দর পরিষ্কারভাবে দেখছে। অর্থাৎ তার চোখ যে ন্যানোমিটার আলোক তরঙ্গ নিতে পারছে, আমাদের চোখ সেটা পারছে না। আবার দিনের বেলায় মানুষের চোখ যে ন্যানোমিটার আলোক তরঙ্গ নিতে পারছে, পেঁচার চোখ সেটা পারছে না। তাহলে অন্ধকারে সে দেখছি কি করে? মানে সেখানেও আলোর উপস্থিতি আছে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারছি না। আপনার সেখানে ধারণার অতীত হয়ে যাচ্ছে। মানে আমরা বলে দিচ্ছি তার মানে আলো নেই, কিন্তু আলো আছে, নাহলে পেঁচাটা দেখছি কি করে? আলো আছে। সুতরাং আমি দেখতে পারছি না, আমি বুঝতে পারছি না, এটার মানে এই না যে সেটা নেই। আমি সবজান্তা, আমি বিশ্বের সর্বসেরা নই, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করিনি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথায় কি ঈশ্বর তার রহস্য কি কারসাজি করে রেখেছে আমরা অত জানি না। সোজা কথায়, দুদিনের জন্য পৃথিবীতে এসেছি, লেখাপড়া, ঈশ্বর ধ্যান চিন্তা, কাজকর্ম সবার সঙ্গে মিলেমিশে হেসে খেলে একটা চলে যায়, এটাই হচ্ছে বিরাট ব্যাপার। ঠাকুর তো বলেছেন যে আম খেতে আম খাও, গাছের কত পাতা, জেনে দরকার কি। যাই হোক, তো সেই প্রশ্নগুলোর প্রথম প্রশ্ন যদি আমি আসি যে জ্যোতিষ কি, এটা যারা আমার কাছে জ্যোতিষ শিক্ষা লাভ করেছিলেন অতীতে তারা জানেন, এবং অনেকেই জানেন, এবং যারা আমার বই পড়েছিলেন জ্যোতিষের পড়েছেন তারাও এই বিষয়টা জানেন যে জ্যোতিষ কথাটা এসছে জ্যোতিযুক্ত ইক্ষণ। জ্যোতিষ কথাটাকে যদি আমরা ভাঙি, জ্যোতিযুক্ত ইক্ষণ। জ্যোতি অর্থাৎ আলোকে জ্ঞানের সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা জানি আলো দিয়ে আমরা কি করি। আলো দিয়ে দেখুন আমি আমার ল্যাপটপ বা বইটাকে পড়তে পারছি, আলো দিয়ে আমি পুজো করতে পারছি, আলো দিয়ে আমি ঘরের কাজকর্ম করতে পারছি, আলো দিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে পারছি, আলো দিয়ে আমি আমার পথ দেখতে পাচ্ছি, আলো দিয়ে আমি আমার ভয় দূর করতে পারছি, আলো দিয়ে আমি আমার কোনো বিপদের উপস্থিতি কিনা সেটাকে দেখতে পাচ্ছি। আর ইক্ষণ মানে হচ্ছে পর্যবেক্ষণ বা সমীক্ষণ, অর্থাৎ আলোর পর্যবেক্ষণ বা সমীক্ষণ হচ্ছে জ্যোতিষ। সোজা কথায়, শাস্ত্র আধারিত জ্ঞানের আলোর দ্বারা মানুষের জীবনের ভবিষ্যৎকে পর্যবেক্ষণ বা সমীক্ষণ করে তাকে জানানো যেটা তার জীবনে ঘটতে পারে। কি হলো না, শাস্ত্র আধারিত জ্ঞানের আলোর দ্বারা মানুষের জীবনের ভবিষ্যৎকে পর্যবেক্ষণ বা সমীক্ষণ করে তাকে জানানো যেটা ভবিষ্যতে তার জীবনে ঘটতে পারে, সেটাই হলো জ্যোতিষ। বেদের ষড়াঙ্গের একটা অঙ্গ। জ্যোতিষ অতি প্রাচীন শাস্ত্র, জ্যোতিষ অতি প্রাচীন হাজার হাজার বছর ধরে সেই বেদান্তের যুগ থেকে জ্যোতিষের আলোচনা চর্চা হয়ে আসছে। ক্রমে যুগ অনুযায়ী হয়তো তার বিচার পদ্ধতি, বিচারধারা পাল্টেছে, কিছু লুপ্ত হয়েছে, কিছু সংযোজন হয়েছে মানুষের জীবন অনুযায়ী। যেমনি ধরুন আমি একটা যদি ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এটা যারা জ্যোতিষ সম্বন্ধে মিনিমাম চর্চা করেছে তারাই বুঝতে পারবে। যেমনি ধরুন জ্যোতিষের দ্বাদশ স্থানটাকে দুস্থান বলা হয়। দুস্থান এই কারণে বিচার হয় যে জ্যোতিষের দ্বাদশ ভাব থেকে ব্যয়, লোকসান, বিচ্ছেদ, প্রবাস, ইনভেস্ট, এগুলো বোঝায়। প্রবাস ইত্যাদি, বিদেশ যাত্রা,
তাহলে সুতরাং খরচ হয়ে যাবে, তাই দ্বাদশ খারাপ। ইনভেস্ট হয়ে যাবে, দ্বাদশ খারাপ। বিচ্ছেদ হবে, দ্বাদশ খারাপ। এটা আগে বিচার হতো। বিদেশ যাত্রা হবে, অর্থাৎ কালাপানি পার হবে। কালাপানি পার হবে মানে আগের দিনে বিভিন্ন রকম ছিল যে হয়তো ম্লেচ্ছদের দেশে যাচ্ছে, অমুক যাচ্ছে, তমুক যাচ্ছে, ওকে সমাজ থেকে এক ঘরে করে দাও, এটা হতো একটা টাইমে। কিন্তু এখন দেখুন তার উল্টো। এখন যদি আপনি বা আপনার সন্তান সন্ততি বিদেশ যাচ্ছে, অর্থাৎ কালাপানি অর্থাৎ সমুদ্র পার হচ্ছে, তার সম্মান বাড়ছে। পড়ার জন্য যাচ্ছে, কর্মের জন্য যাচ্ছে, বসবাসের জন্য যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সম্মান বাড়ছে। আর ব্যয়, ইনভেস্ট, আজকের দিনে ব্যয় ইনভেস্ট ছাড়া কিচ্ছু হবে না। আপনার গাড়ি বাড়ি স্ট্যাটাস কাজ কিচ্ছু হবে না। সুতরাং আগে যেটা বিচার হতো এখন তার ঠিক উল্টোটা বিচার হচ্ছে। কিন্তু সেই অনন্য জ্যোতিষ এক রয়ে গেছে। যেমনি বিষয়টা কিরকম যে সমুদ্র চিরশাশ্বত, কিন্তু সমুদ্রে যে ঢেউটা আসছে সেটা কিন্তু অনিত্য। এক্ষুনি যে ঢেউটা আসছে পরক্ষণে কিন্তু সেই ঢেউটা আসবে না, পরক্ষণে একটা অন্য ঢেউ আসবে, কিন্তু সেটা সমুদ্রই অংশ। এবং সেই সমুদ্রটাকে দেখুন, পুরীর সমুদ্র, আজ থেকে আপনি 20 বছর আগেও দেখেছেন পুরীর সমুদ্র যেরকম, 20 বছর পরেও গিয়ে দেখছেন সেই সমুদ্রটাই। কিন্তু যে ঢেউটা এখনই দেখছেন পরক্ষণে কিন্তু সেই ঢেউটা দেখতে পাচ্ছেন না। আজকে হয়তো দেখছেন অ্যাস্ট্রোলজার উপলক্ষে করতে, কালকে দেখবেন আরেকদিন। তো কিন্তু সেই শাস্ত্রটা হাজার হাজার বছর ধরে চলে আসছে। এখন এত মানুষ জ্যোতিষকে ঠক বলে, অনেক জ্যোতিষ হয়তো ঠকাচ্ছে মানুষকে, অনেক তান্ত্রিক হয়তো ঠকাচ্ছে, কিন্তু এত মানুষ ঠক বলে, ভ্রান্ত বলে, কুসংস্কার বলে, অবিজ্ঞান ভিত্তিক বলে আজ পর্যন্ত জ্যোতিষকে মুছে দিতে পারেনি। তার কারণ হচ্ছে এর মূলটা, শেকড়টা অনেক অনেক দূর পর্যন্ত বিস্তৃত, অনেক দূর পর্যন্ত বিস্তৃত। সে হাজার হাজার বছর ধরে বেদান্তের যুগ থেকে চলে আসছে এই শাস্ত্রীয় বিদ্যা। সুতরাং এটাকে যদি ভুল প্রমাণ করতে হয় বা এটাকে যদি মুছে ফেলতে হয়, সেটাকে শেকড় থেকে উপরে তুলতে হবে। সেটাও আপনারা পারবেন না। যদি বলেন কেন, সেটাও আমি স্বামীজির কথাই বলছি। আপনি কি জানেন বেদ কে রচনা করেছিল? জানেন না, বলতে পারবেন না। বেদ মাতা সময় অনুযায়ী বিভিন্ন জনাকে দিয়ে তিনি নিজেই নিজেকে রচনা করিয়ে দিয়েছিলেন। বলুন তো কোন মনি ঋষি কে বেদটাকে রচনা করেছেন? পড়ুন, স্বামীজির লেখা পড়ুন। আমার কথায় না, স্বামীজির লেখায় পড়ুন। জানেন না তার শেকড় কতটা গভীর, কতটা পুরনো, জানেন না। সুতরাং সেই শাস্ত্রটাকে মুছে দেওয়ার ক্ষমতা আপনাদের কোনোদিনই নেই। যুগে যুগে জ্যোতিষ এরকম এসছে। জ্যোতিষ বিদ্যা কখনো খুব চাহিদা হয়েছে, কখনো কমে গেছে, এইটা ব্যাপার। সুতরাং জ্যোতিষ সত্যি কিনা এই জিনিসটা প্রশ্ন করার আগে এই জিনিসগুলো জানুন। যেমনি কোনো একটা মানুষের যদি চুরি আটকাতে হয় তাহলে সে কি উপায়ে চুরি করে সেটা নিজেকে আগে জানতে হয়। ঠিক তেমনি কোনো একটা জ্যোতিষকে বা জ্যোতিষশাস্ত্রকে যদি ভ্রান্ত প্রমাণিত করতে হয় তাহলে জ্যোতিষশাস্ত্রের সেই আদি থেকে আপনাকে নিজেকে আগে পড়াশোনা করতে হবে। এটা আমরা নিজেরাই অত পড়াশোনা করতে হবে। কি বললাম যে জ্ঞানীরা বলছেন যে আমরা সমুদ্রের ধারে দুটো নুড়ি কুড়িয়ে গেলাম, তো সেখানে আমি পুলক চক্রবর্তী কতটা পড়াশোনা করেছি। সুতরাং কখনো কখনো আপনারা এই প্রশ্নগুলো করেন, হ্যাঁ হয়তো অনেক জায়গায় ঠকে গিয়ে অনেক বুকের চাপা কষ্ট থেকে এই প্রশ্নগুলো করেন, এবং আপনাদের সামনে এই প্রশ্নগুলো অতীতেও আমি তুলে ধরতাম, এগুলো পরিষ্কার করে দেওয়া ঠিক কথা। কিন্তু কখনো কখনো শিক্ষিত মানুষের মুখে এই ধরনের প্রশ্নগুলো অতি বোকা হিসাবে প্রকাশ পায়। দ্বিতীয় নম্বর হচ্ছে জ্যোতিষ ফলাদেশ মেলে কিনা। দেখুন, জ্যোতিষের মূল বিষয়গুলো যদি আমি আলোচনা করতে চাই, কি বললাম যে একটা অনুষ্ঠানের শেষে অনেক অনুষ্ঠান লাগবে। তো জ্যোতিষের মূল বিষয়টা হচ্ছে গোল গণিত সংহিতা। সেই সংহিতার মধ্যে অনেক কিছু আছে। সংহিতার মধ্যে আছে আমাদের এই জন্মকুণ্ডলী বিচার, প্রশ্ন গণনা, কাক গণনা, রমল গণনা, কেরল গণনা, রাক্ষস গণনা, পিশাচ গণনা, মানে সামুদ্রিক শাস্ত্র, ললাট লেখন, আপনার তিলতত্ত্ব বিচার ইত্যাদি ইত্যাদি। মানে যত বলবো তত কম হবে। প্রতিকার, সেই প্রতিকারের মধ্যে বিভিন্ন রকম আছে, পুজো, দান, ধ্যান, মূল, মন্ত্র, রত্ন, উপরত্ন ইত্যাদি। যত বলবো তত কম বলা হবে। তো সেই জ্যোতিষ সংহিতার শুধু আমরা যেটুকু করি সেইটুকুর ওপরই
আলোচনা করি। যদি বলেন যে জ্যোতিষ ফলাদেশ মেলে কিনা, জ্যোতিষ ফলাদেশ মেলে কিনা এই বিষয়েও যদি আমি আপনাদের আলোচনা করি, তাহলে প্রথমেই বলবো আমি তো একটা সাধারণ জ্যোতিষী, মহর্ষি যাজ্ঞবল্ক্য যাদের সূত্রগুলো অনুসরণ করে আজকের ভালো জ্যোতিষরা জ্যোতিষ করে, মানে যাদেরকে জ্যোতিষের গবেষক হিসাবেও বলতে পারেন, তারাও বলেছেন, যারা প্রকৃত গবেষক, মানে এখনকার এই আমি স্বর্ণপদক প্রাপ্ত বা গোল্ড মেডেলিস্ট বা মানে আপনার স্বর্ণমুকুট প্রাপ্ত বা পিএইচডি এখনকার জ্যোতিষদের বলছি না, এখন তো সবাই শাস্ত্রী মহারাজ পণ্ডিত, সে আপনিও একটা স্কুলে ভর্তি হন, পয়সা দিলে একটা সার্টিফিকেট মেডেল পাবেন, সেই প্রদর্শনে যাচ্ছে না। মহর্ষি যাজ্ঞবল্ক্য যেটা বলছেন, যথা হে কোন চক্রণ ন রথস্য গতির্ভাবে তদ্দৎ পুরুষগান বিরাং দৈবং ন সিদ্ধতি, অর্থাৎ রথ চাকা ছাড়া অগ্রসর হতে পারে না, ঠিক তেমন ভাগ্য পুরুষাঘাত ছাড়া ফলপ্রসূ হতে পারে না। ভাগ্য মানে পুরুষাঘাত ছাড়া, রথ যদি ভাগ্য হয়, ললার কৃপণ হয়, তাহলে পুরুষাঘাত হচ্ছে তার চাকা। চাকা যদি সামনে গড়ায়, রথ দিল্লি যাবে, চাকা যদি পেছনে গড়ায়, রথ ম্যাড্রাস যাবে। বিষয়টা, চাকা যদি ওপর দিকে যায় তাহলে উচ্চতায় উঠবে, চাকা যদি নিচের দিকে যায় তাহলে খালে গিয়ে পড়বে। ঠিক তেমনি আপনি আপনার পুরুষাঘাতটা কোন দিকে কাজে লাগাচ্ছেন। কাজেই জ্যোতিষ মেলে কিনা এইটা বলা খুব কঠিন। এখন জ্যোতিষ বলল আপনার ছেলেকে খুব পরিশ্রম করতে হবে, ওর অঙ্কে রেজাল্টটা ভালো হবে না, অঙ্কে ফেল করে যেতে পারে, কিন্তু সে যদি তার পুরুষাকার বা পরিশ্রম দ্বারা সেই জায়গাটাকে অতিক্রম করতে পারে, তাহলে সে সেই বিচারটাকে ভ্রান্ত প্রমাণিত করতে পারে সফল হয়ে। কিন্তু 98% মানুষের মধ্যে সেই পুরুষাকারের ঘাটতি লক্ষ্য করা যায় বলে মনে হয় যে জ্যোতিষ যা বলেছে সেটাই আমার জীবনে মিলে গেল। কিন্তু মানুষের অধিকার আছে, মানুষের ক্ষমতা আছে সেই জিনিসটাকে পরিবর্তন করার। সেটা আমরা দেখেছি নেপোলিয়ন বোনাপার্টের আলোচনায়, সেটা দেখেছি আমরা স্বামীজির আলোচনায়, এটা করেছে। যাই হোক, তো আরও প্রশ্ন মানুষের আছে যে প্রতিকার কি, প্রতিকার কাজ আদৌ করে কিনা, কিভাবে করে, সেই সব আলোচনায় আমি ফিরে আসব আমার পরবর্তী অনুষ্ঠানে। এবং আজকে যেহেতু সময় হয়ে গেল, আমি যে সুখবরটা আপনাদের দেব, যে আপনাদের কি দিতে চলেছি, আপনারা কি লাভবান হতে চলেছেন, সেই বিষয়ে আমি পরের ইয়েতে আলোচনা করব। কারণ সেটা তো আমি দেবই, ফোন নিয়ে অনুষ্ঠান অনেক করেছি, অনেক আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু এই ধরনের আলোচনাগুলো করা দরকার। এতে আপনারা অনেক কিছু সত্য জানতে পারবেন এবং অনেক জায়গায় প্রতারিত হওয়ার থেকে নিজেকে আটকাতে পারবেন। সুতরাং আমি পরের এপিসোডে আগে আলোচনা করে নেব যে প্রতিকার আগে কি, প্রতিকার কাজ করে কিনা, কেন প্রতিকার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ঠকে যাচ্ছে, এই বিষয়গুলো আলোচনা করব। এবং সেখানেই আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আপনাদের আমি কি দিতে যাচ্ছি। এবং এই প্রশ্নগুলো আজকে না, বহু আমার জ্যোতিষের শুরুর প্রথম থেকে, হয়তো তার আগেও বিভিন্ন জ্যোতিষকে করে এসছেন, এবং পরবর্তী এপিসোডে আমি প্রতিকারের কথা বলতে গিয়ে প্রতিকার সম্বন্ধে আপনাদের অনেক সজাগ করে দেবো, এবং ওখানে স্থান মাহাত্ম্য, সময় মাহাত্ম্য বলে যে জিনিসটা তুলে ধরবো সেটাও আপনাদের অনেক কাজে লাগবে। কারণ স্থান মাহাত্ম্য এটা একটা বিরাট জিনিস, আমি আগে অনেক অনুষ্ঠানে বলেছি। আর সময় মাহাত্ম্য এটা হচ্ছে একটা বিরাট জিনিস। এই জিনিসগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ সঠিক স্থানে সঠিক সময় প্রতিকার মানুষের ভাগ্যকে বিরাট মাত্রায় বদলে দিতে পারে। এটা আমি প্রমাণ করছি অতীতেও, এটা আমি এখনও প্রমাণ করছি, এটা আমি ভবিষ্যতেও প্রমাণ করব। তবে আপনাদের কাছে অনুরোধ থাকলো, যারা এই ধরনের প্রশ্ন করছেন তারা আমার এই তথ্যের ওপর শাস্ত্রের বিস্তৃত পড়াশোনা করে সত্যটা তুলে ধরুন, যাতে আমিও জানতে পারি, কারণ জানার অধিকার আমারও আছে। এবং শেখার তো কোনো বয়স হয় না, যদি আপনার কাছে দুটো জিনিস শিখতে পারি তো মন্দ কী। যাই হোক, পরবর্তী আলোচনায় আমি আরও বিশদ তুলে ধরছি এবং আপনাদের বিশেষ সুখবর দিতে চলেছি।